থেকেও না থাকার মতন অবস্থাতেই ছিলেন গত প্রায় কয়েক বছর ধরে। তোফায়েল আহমেদ অসুস্থ ছিলেন, তার মৃত্যুর গুঞ্জন অনেকবারই উঠেছে, সোশ্যাল মিডিয়ায় ছড়েছে, এমনকি মেন স্ট্রিম মিডিয়াও খবর হয়েছিল। কিন্তু এবার শেষ তক সেই বাগাসি বলে তোফায়েল আহমেদের শেষ খবরটি পাওয়া গেছে। বলতে পারি মৃত্যুঞ্জয় তোফায়েল আহমেদ, কারণ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে এই মানুষটির যেই ওতপ্রোতভাবে অংশগ্রহণ এবং পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে একটা সঠিক রাজনীতি, একটা ভালো রাজনীতি এবং অন্যায়ের বিপক্ষে তার অবস্থান, এমনকি তার নিজ দলের ভেতরে থেকেও দলীয় স্রোতের বাইরে তার কর্মকাণ্ড নিশ্চয়ই শুধু ব্যক্তি স্বার্থে নয়, রাজনীতির জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য ছিল। আমরা খুব ভালো করে অনুমান করতে পারি কাঁদছে সারা বাংলাদেশের তোফায়েল প্রেমী বা সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারাই নয়, কাঁদছে তার নিজ জেলা ভোলার মানুষ। সেই নিজ জেলা ভোলায় আমরা যতটুকু খবর পেয়েছি, আজ যেদিন তোফায়েল আহমেদ মারা গেলেন 1 জুন 2026, তার পরদিন 2 জুন বিকেল 4টায় ভোলায় তোফায়েল আহমেদের শেষ জানাজা হওয়ার কথা। বিকেল 4টায় এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এবং সেই জানাজায় কত লক্ষ লোক হবেন সেটা নিশ্চয়ই জানাজার আগে অগ্রিম বলা যায় না, তবে ধারণা করা যায়। এবং তার যে মূল সংগঠন আওয়ামী লীগের সঙ্গে তার শেষ জীবনটায় বড় দূরত্ব থাকলেও, তার পরিচয় যে আওয়ামী লীগ দিয়ে, সে আওয়ামী লীগের সঙ্গে অন্তরে ভেতরে কষ্ট থাকলেও, দুঃখ থাকলেও, দূরত্ব বা বিভাজন থাকলেও, সেই আওয়ামী লীগের পরিচয় তোফায়েল আহমেদের পরিচয়। আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, সেই আওয়ামী লীগ অন্তত নিষিদ্ধ সংগঠন হলেও ভোলা এবং তার আশপাশের জেলাগুলো নিয়ে তোফায়েল আহমেদের জানাজায় বড় ধরনের একটি জমায়েতের পরিকল্পনা করছে। ঢাকায় হয়তো তোফায়েল আহমেদের জানাজা হবে, কিন্তু সেই জানাজা আসলে কতটুকু বর্ণাঢ্য, কতটুকু কেমন হবে, এই নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন তোফায়েল আহমেদের মৃত্যু খবর ছড়িয়েছিল, তখন এমন গুঞ্জন ছিল যে তোফায়েল আহমেদের জানাজায় লোকস্রোত ঠেকানোর জন্য অন্তর্বর্তী সরকার আগে থেকে চিন্তিত ছিল। তোফায়েল আহমেদ মৃত্যু সজ্জায় ছিলেন, যে কোনো সময় মারা যেতে পারেন, এরকম একটা আশঙ্কা অন্তর্বর্তী সরকারের মধ্যেও একটা তটস্থ ভাব ছিল। আমরা তোফায়েল আহমেদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার মৃত্যু সংবাদটি আবার পুরোটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। দেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 69-এর গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক আজ সোমবার মানে 1 জুন বেলা 3:30টায় রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল 82 বছর। তার পরিবারের একাধিক সূত্র মৃত্যু খবরটি নিশ্চিত করেছে। তোফায়েল আহমেদ লাইফ সাপোর্টে ছিলেন এবং স্কয়ার হাসপাতালে ছিলেন। স্কয়ার হাসপাতালের ডাক্তার, তিনি হৃদরোগ বিশেষজ্ঞ, আমরা যতটুকু জানি, ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন, তিনি তোফায়েল আহমেদের মেয়ের জামাতা। তিনি যেহেতু স্কয়ার হাসপাতালে দীর্ঘ সময় ধরে, তোফায়েল আহমেদের জামাতা ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন আজ বিকেল 4টায় তিনি বলছেন তোফায়েল আহমেদ চিকিৎসাধীন অবস্থায় আজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। পরিবারের ঘনিষ্ঠজনরা জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তিনি এক মেয়ে সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তবে তার পরিবারের যারা ঘনিষ্ঠ তারা জানেন যে তার এক ভাতিজা, তাকেও তিনি পালক পুত্রের মতো বড় করেছেন, নিজ সন্তানের মতোই বড় করেছেন। স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত 24 সেপ্টেম্বর তোফায়েল আহমেদ নিউমোনিয়া জনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তোফায়েল আহমেদ 1943 সালের 22 অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের ওয়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1967 থেকে 1969 সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি ছিলেন। 69-এর গণঅভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকা রেখে দেশ জুড়ে পরিচিতি পান তিনি। 1970 সালের নির্বাচনে মাত্র 27 বছর বয়সে তোফায়েল আহমেদ পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি 9 বার সংসদ সদস্য নির্বাচিত হন, একাধিকবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের বর্তমান কার্যনিষিদ্ধ উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। দর্শক, এবার আসুন তোফায়েল আহমেদ সম্পর্কে আমাদের জানা, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। এর আগেও আমি নানান সময় আপনাদের সামনে শেয়ার করেছি।
তোফায়েল আহমেদ এবং তার পরিবারের সঙ্গে দুদিক দিয়ে আমাদের একটি যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছিল। এক, মূলত পেশাগত কারণেই বিভিন্ন পত্রপত্রিকা, মিডিয়া, টেলিভিশনে কাজ করার সুবাদে তোফায়েল আহমেদের প্রচুর ইন্টারভিউ করার সুযোগ হয়েছিল এবং ইতিহাস জানার সুযোগ হয়েছিল, এবং তার পরিপ্রেক্ষিতে একটা পারিবারিক সম্পৃক্ততা তৈরি হয়েছিল। সেই সম্পৃক্ততার মূল ভিত্তি ছিল আমার পিতা, তিনিও তোফায়েল আহমেদের একসময় সহযোদ্ধা ছিলেন। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের আগে পর্যন্ত তারা একই প্ল্যাটফর্মের রাজনীতি করলেও স্বাধীনতার পর দুজন দু মেরুর বাসিন্দা হয়ে যান। কিন্তু আমার পিতার প্রতি তোফায়েল আহমেদের অগাধ শ্রদ্ধা আমি শেষ সময় পর্যন্ত দেখেছি। 2017-18 সাল পর্যন্ত যখন তার পারিবারিক পরিসরে যোগাযোগ, তখন পর্যন্ত দেখেছি। সেই সুবাদে তোফায়েল আহমেদ এবং তার স্ত্রীর সাথে, তার পরিবারের সাথে আমার একটা আলাদা রকম কথাবার্তা হওয়ার সুযোগ হয়েছিল, এবং আমি খুব কাছে থেকে দেখার সুযোগ পেয়েছি যে শেষ সময়টা, বিশেষ করে 2014 সালের নির্বাচনের পর তোফায়েল আহমেদের সাথে তার মূল দল আওয়ামী লীগের একটা বড় রকম দূরত্ব রচিত হয়েছিল। তোফায়েল আহমেদের স্ত্রী একাধিকবার আমাকে আক্ষেপের সাথে বলেছেন যে তারা আর দলীয় পর্যায়ে তেমন কোনো গুরুত্ব পাচ্ছেন না, সরকারে তো তাদের কোনো গুরুত্ব নেই। এবং তোফায়েল আহমেদের স্ত্রী, তাকেও আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি, তার আত্মার রূপের মাগফিরাত কামনা করি। তিনিও তোফায়েল আহমেদের আগেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। তোফায়েল আহমেদের স্ত্রীর সেই আক্ষেপ শোনার সাথে সাথে আমরা এও শুনতাম তোফায়েল আহমেদের বিবাহ সময়কার তাদের নাটকীয় বেশ কিছু ঘটনা, বঙ্গবন্ধুর অজান্তে তোফায়েল আহমেদের বিয়ে হওয়া, তারপর সেই তোফায়েল আহমেদের স্ত্রীকে বঙ্গবন্ধু গিয়ে ঢাকায় নিয়ে আসা, এসব গল্প তোফায়েল আহমেদের পরিসরে জানার সুযোগ হয়েছে। আমার আরো একটি তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তোফায়েল আহমেদের সাথে একবার টেলিফোন যোগাযোগের সূত্র ধরে, পেশাগত কারণে টেলিফোন যোগাযোগের সূত্র ধরে বিশেষ বাহিনী আমার পেছনে অনুসন্ধানে লেগেছিল, এবং তখন আমি খুব পরিষ্কার বুঝতে পেরেছিলাম যে তোফায়েল আহমেদের সঙ্গে আওয়ামী লীগের থাকলেও আওয়ামী লীগের আসলে বিশেষ কোনো ভূমিকা নাই, আওয়ামী লীগে তার কোনো বিশেষ ভূমিকা নাই। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে তিনি থাকতেন, মনোনয়ন বোর্ডে থাকলেও তারপরেও তার কথা কতটুকু গুরুত্ব দেওয়া হতো এটা যারা মনোনয়ন প্রত্যাশী তারা জানেন। অনেকে তিনি আক্ষেপ করে বলতেন যে আমি বললে বরঞ্চ ফলাফল উল্টো হতে পারে। সেই তোফায়েল আহমেদের বিদায়ে আপামর আওয়ামী লীগ তো নিশ্চয়ই, আওয়ামী লীগের কর্মী সমর্থক বাংলাদেশে কোটি কোটি রয়েছেন, তারা সহ সাধারণ মানুষের মধ্যে নিঃসন্দেহে একটি দুঃখ ভারাক্রান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা নিশ্চয়ই এই মহান নেতার, বিশেষ করে বারবারই উল্লেখ করছি, স্বাধীনতা যুদ্ধে যার অবিস্মরণীয় অবদান, সেই মহান নেতা তোফায়েল আহমেদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জাতি কোনো কার্পণ্য করবে না, এবং তার সাথে দ্বিমত থাকলেও, তার রাজনৈতিক দর্শনের সাথে দ্বিমত থাকলেও বিএনপি এতে সব রকম সহযোগিতা করবে, সেই প্রত্যাশা অবশ্যই থাকছে। এবং কথাও শেষ পর্যন্ত উল্লেখ না করলেই নয় যে এই তোফায়েল আহমেদ, যিনি মৃত্যুশয্যায় একজন থাকা মানুষ, মৃত্যুর 1 মাসের মতো আগে তার বিরুদ্ধে আবার গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল, যা নিয়ে বাংলাদেশের আইন কানুন রাজনীতি অঙ্গনে ব্যাপক তর্ক বিতর্ক হয়েছে। সেই জননেতা, গণনেতা, বাংলাদেশের নেতা তোফায়েল আহমেদ, শেখ হাসিনা সরকার হোক, মুক্তিযুদ্ধের পক্ষে সরকার হোক, এরা কিন্তু দ্রুত কিন্তু বাংলাদেশে আবির্ভূত হবে, আপনার চিন্তা থেকেও দ্রুত হবে। তখন তারা যাতে ভুল না করেন, আবার যেন মোশতাক, ওয়াকার, এদেরকে আবার সেনাবাহিনী প্রধান, মানে বড় বড় মন্ত্রিত্বের পোস্ট, যেখানে তারা আবার এই বঙ্গবন্ধু পরিবারের পরবর্তী সদস্য শেখ হাসিনা বলুন, শেখ রেহানা বলুন, যারা আমাদের নেতৃত্ব দিবেন, তাদেরকে যাতে আবার উৎখাত বা খুন করা এই জায়গায় জড়িত না হতে পারে। খুবই পেইনফুল অভিজ্ঞতা আছে খন্দকার মোশতাক এবং ওয়াকারকে নিয়ে। ডিপ স্টেটের টাকা বিলি করে, ডিপ স্টেটের সহযোগিতায়, আরো নানান বিদেশি শক্তির সহযোগিতা, সব নটনটিদের এখানে অভিনয়ের জন্য নামিয়েছে। এই অবস্থায় কিছু মানুষ তো প্রভাবিত হয়েছে, সেটা তো অস্বীকার করা যাবে না। আর্মিকে যদি কিনে না ফেলতে পারতো ওয়াকারের মাধ্যমে, তাহলে তো ডিপ স্টেট যেভাবে 24-এর ইলেকশন হয়ে যাওয়ার পর জো বাইডেন যেভাবে নথি স্বীকার করে শেখ হাসিনার সাথে একযোগে কাজ করার কথা বলে আপনার একেবারে সশ্রদ্ধ কংগ্রাচুলেটরি লেটার পাঠিয়েছিলেন, সেভাবেই তো চলতো। কিন্তু ধ্বংস তো করে দিয়েছে ওয়াকার। বাংলাদেশের জঙ্গি উত্থানে এখন পর্যন্ত বাংলাদেশের যা কিছু ধ্বংস চলছে, এটা কিন্তু পুরোপুরি সেনাবাহিনীর দায়। এখানে এই যে 2 অ্যাক্টিভিস্ট, আমি নামও নিলাম না, কিন্তু এদের কেউ আমার ভাই না, বন্ধু না, কাউকে আমি পছন্দ কিছুই করি না। আমি শুধু সবাইকে একেবারে এইখানে যারাই আছে, আমি সবাইকে তাদের কর্ম দ্বারা, তাদের বিশ্বাস দ্বারা, তাদের উদ্দেশ্য দ্বারা আমি তাদেরকে বিচার করি। আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে লালবদর বিতর্কটা থামছে না। ঘাটা যেহেতু অনেক গভীর, এই বিতর্ক না থামাটাই কিন্তু স্বাভাবিক। তারপরও এর একটা সীমা রেখা দরকার, এবং এই সংক্রান্ত যত জটিলতা তৈরি হচ্ছে সেগুলো
কিভাবে নিরসন করা যেতে পারে সে ব্যাপারে আমাদের কিছু নীতিমালা দরকার। এ যাবৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্যাপারে কিছু কিছু কথা বলেছেন, আমি তার আলোকে এই নীতিমালাটা টানার চেষ্টা করব যাতে আমাদের সবার সুবিধা হয়। সর্বশেষ যেটা আমি দেখছি যে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে আমাদের কিছু কিছু বন্ধু তার 24শে জুলাইয়ের যে জঙ্গি উত্থান, সেই জঙ্গি উত্থানে তার ভূমিকা ইত্যাদি নিয়ে নতুন করে সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছেন। দেখুন, 24শে যে জুলাই জঙ্গি উত্থান হয়ে গেছে, এই জঙ্গি উত্থানকে যারা সমর্থন করেছে, যারা সহযোগিতা করেছে, যারা তার পক্ষে ছিল, তাদেরকে আসলে তো তাদের কর্মকাণ্ডকে তো আমাদের অবশ্যই পীড়িত করে, এখনো করে, ভবিষ্যতেও করবে, কিন্তু সেই জায়গায় আমাদের পড়ে থাকলে চলবে না। ধরুন এই মঞ্জুরুল আলম পান্না বা আনিস আলমগীর, এই যে প্রভাবশালী জনপ্রিয় সাংবাদিক আছে, তারা পরবর্তীতে এই দুইজন নাম এখানে দিলাম, তারা তো ইউনূসের কাছে জেলও খেটেছে, তাই না? এবং আমি আনিস আলমগীরকে এখন একাধিকবার বলতে শুনেছি যে ওনাদের এইসব সমর্থন ভুল ছিল। এটাকে আপনি সুবিধাবাদ বলতে পারেন বা এইসব বলতে পারেন, কিন্তু এই ধরনের মানুষ যারা সমাজে প্রভাব বিস্তার করতে পারে, যাদের জনপ্রিয়তা আছে, তারা যদি মুক্তিযুদ্ধের চেতনার আলোকে কথা বলেন, মানুষকে প্রভাবিত করেন, সেখানে আসলে তাদেরকে সরাসরি আক্রমণ করাটা এখন ঠিক হচ্ছে না। হ্যাঁ, আক্রমণটা কেন হচ্ছে, কোন পর্যায়ে এটা বন্ধ করা উচিত, সেই জিনিসগুলো আমাদের একটু আরো গভীরভাবে চিন্তা করে দেখা উচিত। একটা জিনিস হলো যে তারা যদি মুক্তিযুদ্ধের পক্ষে বা এখন শেখ হাসিনার পক্ষে কথা বলে, সমস্যাটা কোথায়? সমস্যা একটা হতে পারে যে তারা ভবিষ্যতে আমার থেকে আপনার থেকে বেশি প্রভাবশালী হয়ে যায় কিনা এই দলে, এইসব চিন্তা আসলে কিছুটা প্রিম্যাচিওর আমি বলবো। যা যদি হয়েও যায়, সবকিছু কি আমি আপনি আটকাতে পারবো? আমাদের প্রয়োজন মোটা দাগে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে, অর্থাৎ পক্ষটাকে, বাংলাদেশের মূল ধারাটাকে শক্তিশালী করা। সেখানে আমি আপনি ব্যক্তিগতভাবে কিছু পরাজিত হতে পারি, কিছু চাওয়া পাওয়ার হিসাব আমাদের মিলবে না, সেটা তো আছেই। আর বর্তমানে যারা এই প্রশ্নগুলো তুলছেন, তারা কিন্তু সবাই একেবারে কোর আওয়ামী লীগ সমর্থক। এদের অনেকে বাংলাদেশ থেকে একেবারে নিপীড়নের যুগে তারা আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছেন, অনেকে অনেক কিছু হারিয়েছেন, আমরা কিন্তু জানিও না। কে বাড়ি হারিয়েছেন, কে ক্ষেত খামার হারিয়েছেন, চাকরি বাকরি হারিয়েছেন, আমরা কিছু কিছু জানি, অনেকের কথা কিন্তু জানি না। সুতরাং এই মানুষগুলো তো আমাদের আপনজন, সেটাও আমাদের বুঝতে হবে। তাদেরকে আবার আমি এটাও অনুরোধ করব যে এদের পেছনে এখন আপনারা এইভাবে লাগতে যাবেন না। তবে সীমারেখা একটা আমাদের থাকা দরকার। সীমারেখাগুলোই আসলে সবচেয়ে বড় প্রয়োজন আমাদের বিবেচনা করা। 24শে যে জঙ্গি উত্থান হয়েছে, সেখানে অনেক আপনার অসাম্প্রদায়িক মানুষ, আলোকিত মানুষ, শেখ হাসিনার প্রতি ক্রোধ থেকে, ক্ষোভ থেকে, এমনকি ভালোবাসা থেকেও কিন্তু 24শে জঙ্গি উত্থানে জড়িত হয়েছে। আমি কিন্তু এগুলো উদাহরণ দিয়ে দিয়ে বলতে যাচ্ছি না, কারণ আসলে আমার আকাঙ্ক্ষাটা হলো যে বিতর্ক কমানো, বিতর্ক বাড়ানো নয়। কিন্তু যেই মানুষটা সত্যিকারের মুক্তিযুদ্ধের যে আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার চেতনা আছে, যেটা ইউনিভার্সাল, যেটা সর্বজনীন, সেটাকে ভালোবাসে, সেটা ভালোবাসার পরও 24শে জঙ্গি উত্থানে কোনো না কোনো কারণে সামিল হয়েছিল, কিছুদিন তাদের সমর্থন দিয়েছিল, আবার অনেকে তো ধোকাও খেয়েছে। এটাও বুঝতে হবে, বাংলাদেশের সাধারণ মানুষ অনেক ধোকা খেয়েছে। যেইভাবে আপনার অভিনয় হয়েছে এখানে, সারা বাংলাদেশের সব নটনটিদের এখানে এনে অভিনয় করানো হয়েছে। সাধারণ আর আপনি জানেন যে জঙ্গিরা, বিশেষ করে জামাতের লোকগুলা যে পরিমাণ অভিনয় জানে, সেটাই কিন্তু যথেষ্ট ছিল বাংলাদেশের মানুষকে ধোকা দেওয়ার জন্য। উপরন্তু তারা ডিপ স্টেটের টাকা বিলি করে, ডিপ স্টেটের সহযোগিতায়, আরো নানান বিদেশি শক্তির সহযোগিতা, সব নটনটিদের এখানে অভিনয়ের জন্য নামিয়েছে। এই অবস্থায় কিছু মানুষ তো প্রভাবিত হয়েছে, সেটা তো অস্বীকার করা যাবে না। এইসব মানুষ এখন ভুল বুঝতে পারছে, তারা আবার আওয়ামী লীগের পক্ষে দাঁড়াচ্ছে, তারা ভবিষ্যতে আওয়ামী লীগকে ভোট দিবে। এই জায়গায় এসে তাদেরকে যদি প্রতিপক্ষ হিসাবে দেখেন, এটা কি সঠিক হচ্ছে? এতে আমাদের যে প্রয়োজন, যেটা প্রয়োজন যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিটা বৃদ্ধি পাক, সেই জায়গায় তো আপনি সহযোগিতা করছেন না, তাই না? কিন্তু তারপরেও আমি বলবো যে সীমারেখা একটা থাকা উচিত। সীমারেখাটা আসলে খুব বেশি জায়গায় রাখার দরকার নাই। যাদের কথা আমি একটু আগে বললাম, আনিস আলমগীর, মঞ্জুরুল আলম, খান পান্না, এরকম আরো অনেকেই আছেন, তারা তো আসলে আওয়ামী লীগের কোনো পোস্টে নাই, তাই না? তারা এই দলের, তারা তো দাবিও করছেন না যে তারা আওয়ামী লীগের পদ পদবি হোল্ড করছেন। এটা এরকম দাবি করছেন। মঞ্জুরুল আলম পান্না কি ফেসবুকে, ইউটিউবে দিচ্ছে যে
হ্যাঁ, যে যে ছাড়ছে যে শেখ হাসিনা তাকে কাজ দিয়েছেন এবং সেগুলা করছে, হ্যাঁ, তাকে কোনো সমালোচনা করা যাবে না, এগুলো তো তারা বলছে না। তো এদের পেছনে লাগার আসলে প্রয়োজন নেই। সীমারেখাটা আমাদের ওই জায়গায় থাকা উচিত যেখানে, আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সীমারেখা একটা থাকতেই হবে, কারণ আমাদের খুবই পেইনফুল অভিজ্ঞতা আছে খন্দকার মোশতাক এবং ওয়াকারকে নিয়ে। এবং এটা কেন হয়েছে, এটা হওয়ার মূল কারণ কিন্তু ওয়াকার বা খন্দকার মোশতাক এরা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের চেতনাটাকে তারা ধারণ করে না। মোশতাক সম্পর্কে আমরা অনেক কথা জানি, যেটা বলা হয় যে যখন 1949 সালে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় তখন বঙ্গবন্ধুকে 1 নাম্বার সাংগঠনিক সম্পাদক এবং মোশতাককে 2 নাম্বার সাংগঠনিক সম্পাদক করার পর থেকে মোশতাক বঙ্গবন্ধুর বিরুদ্ধে তার তার ক্ষোভ, ক্রোধ, ঘৃণা সেগুলো পুষে চলেছে। হতে পারে, কিন্তু আমার মনে হয় না যে মোশতাক যদি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষ হতো তাহলে এই ক্রোধ, ঘৃণা, যে পরিমাণ পাষণ্ড এবং পাশবিক প্রতিশোধে মোশতাক গিয়েছিল সেই জায়গায় কিন্তু পর্যবসিত হতো না। মোশতাক যে অভিনয়গুলো করতো সেটাও তো আমাদের দেখতে হবে, যে সে বঙ্গবন্ধুর বাবা মার কবরে ঢুকে সেখান থেকে কবর থেকে উঠতে চায় না, যে কবরে তাকেও কবরস্থ করে ফেলা হোক তাদের সাথে। তারপরে বঙ্গবন্ধুকে নিয়ে, হ্যাঁ, হাতে রান্না করে হাঁসের মাংস খাইয়ে আনা, এই পর্যায়ের চাটুকারিতা, এই পর্যায়ের আপনার কি বলবো ধামাধরা মানুষকে তো মূলত এদের কে আপনি কিভাবে মোকাবেলা করবেন সেটা একটা যেমন ইস্যু। আবার অবিশ্বাসী বা কেমনি করবেন, যেভাবে যে আনুগত্য মোশতাক দেখিয়ে গেছে বঙ্গবন্ধুর প্রতি, তাই না? এগুলো কিছুটা আমরা সবাই মানুষ হিসাবে এসব দ্বারা প্রভাবিত হই, কিন্তু সেখানে আসলে আমাদের যে জায়গাটা আমি বলবো যে বঙ্গবন্ধুর কাজটা ঠিক হয়নি, সেটা হলো যে বঙ্গবন্ধু মোশতাককে উনি ভেবেছিলেন, আমি যেটা মনে করি শেখ হাসিনার ক্ষেত্রে, যে এরা এতটা মানে সম্পর্কের মধ্যে থাকলে এরা কিভাবে বেইমানি করবে, এই জিনিসটা হয়তো বঙ্গবন্ধু কখনো বিশ্বাস করেন নাই। শেখ হাসিনা ওয়াকারের ক্ষেত্রে সেটাই হবে, বিশ্বাস করেন নাই যে আপা আপা ডাকে, হ্যাঁ, পায়ের নিচে পড়ে সালাম করে, তারপর আবার লতায় পাতায় আত্মীয়ও আছে, কিন্তু এরা যে তলে তলে সত্যি সত্যি জামাত ইসলামী, এরা যে বাংলাদেশকে ঘৃণা করে, এরা যে পাকিস্তানকে ভালোবাসে, এই জায়গাটা তো আসলে শেখ হাসিনা বা বঙ্গবন্ধুকেও গুরুত্ব দেন নাই। দুজনেই কিন্তু চেয়েছেন যে বাংলাদেশটাকে ইনক্লুসিভ বাংলাদেশ হোক, সবাই একসাথে হয়ে যায়। এই জন্য আমরা দেখি যে শেখ হাসিনার 16-17 বছরের শাসন আমলে কখনো কিন্তু প্রশাসনকে যেই অর্থে দলীয়করণ বলে সেই অর্থে দলীয়করণ কিন্তু শেখ হাসিনা করেন নাই। যদিও জঙ্গিরা এটাই ছড়িয়েছে, স্বাধীনতা বিরোধীরা, শেখ হাসিনা সব দলীয়করণ করেছে। কিন্তু আমি আমার তো 25 বছরের চাকরি জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি, বিএনপি যেইভাবে লোকজন নিয়োগ দেয় তাদের মতো করে, শেখ হাসিনা সরকার কিন্তু কখনো এটা করেনি। না করাটাও হয়তো ভুল ছিল, বাট সেটা আজকের এই লেকচারের অংশ নয়। অংশ হলো যে সীমারেখাটা আমাদের ওই জায়গাটা টানতে হবে। সীমারেখাটা টানতে গেলে আপনার কিন্তু এই যে বাংলাদেশের 10 লাখ মানুষকে আপনার অবজারভেশনে রাখার দরকার নেই। আপনি 200-300 মানুষকেই আপনার পরীক্ষা করলেই কিন্তু যথেষ্ট। অনুবীক্ষণ যন্ত্রের নিচে যদি পরীক্ষা করতে চান, আপনি 200 মানুষকে পরীক্ষা করেন, তাহলেই চলবে। বাকিদের আপনারা ছেড়ে দেন, সেই 200 মানুষ কারা হবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। সেটা অবশ্যই এই যে ওয়াকার, খন্দকার, মোশতাক এরা যে পোস্টগুলো ক্যারি করতো সেগুলো খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ ওয়াকারের জায়গায় যদি সত্যিকারের আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের কোনো জেনারেল সেদিন আর্মি প্রধান হতেন, কোনোভাবেই কিন্তু এই জঙ্গি উত্থানটা কিন্তু সাকসেসফুল হয় না। বাংলাদেশের জঙ্গি উত্থানে এখন পর্যন্ত বাংলাদেশের যা কিছু ধ্বংস চলছে এটা কিন্তু পুরোপুরি সেনাবাহিনীর দায়। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ওদেরকে আপনি এই জায়গায় আপনি ইনক্লুড করতে পারেন, কিন্তু মূলত দায় কিন্তু ওয়াকারের। কারফিউগুলো যদি আপনার সঠিকভাবে পালন হতো কিংবা 75%ও পালন হতো, জঙ্গি উত্থান কিন্তু থেমে যায়, তাই না? তারা কিন্তু কারফিউ তারা কিন্তু এক্সিকিউট করে নাই, বাস্তবায়ন করে নাই সেনাবাহিনী। হ্যাঁ, সেখানে যদি জেনারেল আজিজ থাকতো তাহলে তো অবশ্যই বাস্তবায়ন করতে তারা বাধ্য হতো, কিন্তু ওয়াকার সেটা বাস্তবায়ন করতে দেয় নাই। কিন্তু এর মানে এই নয় যে তো সবাই ওয়াকার ছিল। আমরা তো দেখেছি কিছু কিছু জেনারেল বঙ্গবন্ধু কন্যার সাথে শেষ পর্যন্ত ছিলেন। আমরা জেনারেল মুজিবকে দেখেছি, এই যে জেনারেল জিয়াউল হাসানকে দেখেছি, তাই না? এইরকম তো অনেকেই ছিলেন। কিন্তু ভাবুন তো, সেই যদি জেনারেল মুজিবই যদি সেনাবাহিনী প্রধান হতেন, আমি অবশ্য অনেক জেনারেলকে চিনি না, এই জন্য অন্যদের নাম বলতে পারছি না, তাহলে তো ইতিহাসটা ভিন্ন হতো। তৌহিদ হোসেন বলেছে না যে ডিপ স্টেট সব জায়গায় থাকে কিন্তু ওরা স্রোতের প্রতিকূলে যায় না সাধারণত, সেটাও তো সত্য। অর্থাৎ আর্মিকে যদি কিনে না ফেলতে পারতো ওয়াকারের মাধ্যমে, তাহলে তো ডিপ স্টেট যেভাবে 24-এর ইলেকশন হয়ে যাওয়ার পর জো বাইডেন যেভাবে নথি স্বীকার করে শেখ হাসিনার সাথে একযোগে কাজ করার কথা বলে আপনার একেবারে সশ্রদ্ধ কংগ্রাচুলেটরি লেটার পাঠিয়েছিলেন, সেভাবেই তো চলতো। কিন্তু ধ্বংস তো করে দিয়েছে ওয়াকার। কাজেই ওয়াকারকে কে ওয়াকার হচ্ছে সেই জায়গায় কিন্তু আপনারা যারা এখন
পান্না, আনিস আলমগীর এদের উপর আপনারা আপনাদের খড়গ চালাচ্ছেন, আপনারা সেই জায়গায় বরঞ্চ নেত্রীকে সাবধান করুন, সারাক্ষণ নেত্রীর প্রতি নজর রাখুন, যাতে আমাদের এই ধরনের জায়গাগুলোতে ভবিষ্যতে এই ধরনের কোনো এই পোস্টগুলা, অর্থাৎ যার প্রতি ন্যূনতম সামান্যতম সন্দেহও আছে, অতীত কর্মকাণ্ডে বলুন, পারিবারিক ঐতিহ্যে বলুন, কিংবা বাংলাদেশকে ঘৃণা করা, পাকিস্তানকে ভালোবাসা, হ্যাঁ, হিন্দু ঘৃণা করা, আপনার ভারত বিদ্বেষ করা, যেটা মোস্টলি আপনার পাকিস্তানকে পুনরুজ্জীবন করার আন্দোলন থেকে তৈরি হয়েছে, সেই মানুষগুলো যেন ওই 100-200 মানুষের জায়গায় যেতে পারে না। ইন প্রিন্সিপাল কোনো মন্ত্রী যেন ওই পোস্ট মানে কেউ যেন শেখ হাসিনা সরকারে এই ধরনের ঘৃণা থাকলে মন্ত্রী না হতে পারে, কারণ মন্ত্রীদের হাতে একটা বড় ক্ষমতা থাকে, তার অধীনে মানুষ থাকে, ইত্যাদি থাকে। এইভাবে মন্ত্রী, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, এইভাবে আপনি হয়তো 150-200 হিসাব করে দেখতে হবে কত পোস্ট পাওয়া যায়, মানে কতগুলো পজিশন মানুষ, বিশেষ করে প্রশাসনিক ক্ষমতা সম্পন্ন পোস্টগুলো কারা হোল্ড করে, সেই জায়গায় যেন এই ধরনের কোনো মানুষ আপনার না যেতে পারে। এটুকু যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা আরেকটা 5ই আগস্ট কিংবা আরেকটা 15ই আগস্ট আপনার এড়িয়ে যেতে পারবো। সেই জায়গায় আমাদের যথেষ্ট খেয়াল রাখতে হবে। কিন্তু তাই বলে আমরা যে বাংলাদেশের আওয়ামী লীগ বলুন, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলুন, সেখানে যে আমাদের 10-12 কোটি 8 কোটি মানুষের সমর্থন আছে, সেই জায়গায় তো আমরা সমর্থনটা বাড়াইতে চাই, তাই না? আমরা তো চাই যে অনেক আনিস আলমগীর হয়ে আসুক আমাদের সামনে, অনেক পান্না হয়ে আসুক। যদিও আনিস আলমগীর পান্নাকে আমি বিশেষভাবে অবজার্ভ করে দেখেছি যে উনি কিন্তু কোনোভাবেই আপনার একজন মৌলবাদী চেতনার মানুষ না। হতে পারে সে 24-এর যে জঙ্গি উত্থানকালে শেখ হাসিনা বিরোধী পোস্ট দিয়েছে, আমি কিন্তু তার কোনো কথাবার্তায় কিছুতেই তাকে কিন্তু আপনার, অর্থাৎ আমাদের যে মূল জঙ্গি শ্রেণী জামাতপন্থী বা পাকিস্তান ভালোবাসা, এটা তো পান্নার মধ্যে আমরা পাই না। তাহলে পান্নাকে তো আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, বরং অভ্যন্তরীণ কোনো শত্রু আছে কিনা তাদেরকে ভয় পান, যে যারা অলরেডি শেখ হাসিনা বা বঙ্গবন্ধু পরিবারের আপনার স্নেহ আনুগত্য ভোগ করতেছে। যেমন আমাদের তো একটা জিনিস দেখবেন যে আমরা কিন্তু জানি যে আওয়ামী লীগের জন্য শেখ হাসিনার বিকল্প যেমন নাই, শেখ হাসিনা উত্তর আওয়ামী লীগও কিন্তু এই যে বঙ্গবন্ধুর যে কোর ফ্যামিলি, যেটা অর্থাৎ বঙ্গবন্ধুর উত্তরাধিকার, যেটা শেখ হাসিনা পার্লামেন্টে ডিফাইন করেছেন যে শেখ হাসিনা, শেখ রেহানা এবং তাদের সন্তানরা, এর বাইরে কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব যাওয়ার কোনো সুযোগ বাংলাদেশ এখন পর্যন্ত নাই। আপনি ওই যে যারা যা করে, এবং সেই নেতৃত্ব বঙ্গবন্ধু পরিবারের মধ্যে আপনার কি বলে সাকসেশন প্ল্যানে অংশগ্রহণ করলো, সেটাও কিন্তু আবার শেখ হাসিনাকেই করতে হবে। সুতরাং এই 4-5 জন যারা ডিফাইন, তাদেরকে যদি আপনি মেলাইন্ড করেন, সেটা কিন্তু বুঝতে হবে যে সেখানে আপনাকে কিন্তু সাবধান হতে হবে। হ্যাঁ, এর মানে এই নয় যে আমরা শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল, ববি এদের আমরা সমালোচনা করতে পারবো না। সমালোচনার যদি জায়গা না থাকে তাহলে কিন্তু মুশকিল আছে। আমি তো মনে করি আমার প্রতিটা ভিডিওতে, আমি কিন্তু প্রতিটা লেকচারে, প্রতিটা লেখায় আমি কিন্তু শেখ হাসিনাকে সমালোচনা করি, ভয়াবহভাবে সমালোচনা করি। কিন্তু আপনাকে দেখতে হবে সমালোচনাটা কি ভালোবাসা থেকে আসছে নাকি ঘৃণা থেকে আসছে। এই যে দেখেন, সম্প্রতি আওয়ামী লীগের 2 জন অ্যাক্টিভিস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে কলহ করছে, আপনারা অনেকে এগুলা নিয়ে লিখছেন, বলছেন যে এদের কলহের কারণে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার কিন্তু তা মনে হয় না। এই কলহে বরঞ্চ আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগ সমৃদ্ধ হচ্ছে। এরা একজন আরেকজন প্রত্যেকের বিরুদ্ধে নানান অভিযোগ আনছে, সেখানে তারা দেখাচ্ছে যে কারা আগে বঙ্গবন্ধুর ফ্যামিলিকে গালি দিয়েছে। সেখানে আপনারা ওই গালিগুলা নিয়ে বসেন, বিচার করেন যে গালিগুলা কি ঘৃণা প্রসূত না ভালোবাসা প্রসূত। যদি আপনার মনে হয় যে ঘৃণা প্রসূত, তাহলে কিন্তু তাকে যাতে এই আওয়ামী লীগের ভেতরে ঢুকে যাতে আপনার কর্মকাণ্ড চালাতে না পারে, সেটার পক্ষে আপনি সোচ্চার হন। এখানে এই যে 2 অ্যাক্টিভিস্ট, আমি নামও নিলাম না, কিন্তু এদের কেউ আমার ভাই না, বন্ধু না, কাউকে আমি পছন্দ কিছুই করি না। আমি শুধু সবাইকে একেবারে এইখানে যারাই আছে, আমি সবাইকে তাদের কর্ম দ্বারা, তাদের বিশ্বাস দ্বারা, তাদের উদ্দেশ্য দ্বারা আমি তাদেরকে বিচার করি। সেই জায়গায় দেখতে হবে যে আসলে যেটা ঘৃণাটা আছে কিনা। ঘৃণা বলতে হলো যে বঙ্গবন্ধু যে বাংলাদেশটাকে স্বাধীন করে দিলেন, এই ক্রোধ আছে কিনা যে বঙ্গবন্ধু কেন বাংলাদেশ স্বাধীন করলো। এই ক্রোধ থাকলে আপনার সমালোচনা হবে ঘৃণামূলক, আর এই ক্রোধ না থাকলে, ওইখানে যদি বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থাকে, তাহলে সমালোচনাটা হবে ভালোবাসা থেকে উচ্চারিত সমালোচনা। হ্যাঁ, আপনার ভালোবাসা থেকে উচ্চারিত সমালোচনা শেখ হাসিনা সবসময় পছন্দ করবেন না, শেখ রেহানা সবসময় পছন্দ করবেন না, জয়, পুতুল, ববি সবসময় পছন্দ করবেন না। কিন্তু না করলেও আমাদের সেটা করে যেতে হবে। কারণ হলো যে শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল, ববি তাদেরও কিন্তু ব্যক্তিগত পছন্দ অপছন্দ কিন্তু অনেক বড় ক্ষতি বৃদ্ধি রয়েছে, এটা ভুল হওয়া এবং শুদ্ধ হওয়ার উপর। যেমন আপনার এই ওয়াকারের নির্বাচনে যেই ভুল হয়েছে, সে তাতে আমরা আওয়ামী লীগ পরিবারের
কিংবা আওয়ামী লীগ পরিবার না বলে বলি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মূলধারার 10 কোটি মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এই ওয়াকার দ্বারা। সেখানে আমাদেরকে তো শেখ হাসিনাকে, শেখ রেহানাকে তাদেরকে সতর্ক করতে হবে, ভুল হয়ে গেলে সমালোচনা করতে হবে, কিন্তু এখানে দেখতে হবে যে সেটা তো তাদের ভালোর জন্য আমরা করছি, তাদের প্রতি ভালোবাসা থেকে, তাই না? আমি নিশ্চিতভাবে বুঝি যে এটা বঙ্গবন্ধু কন্যা দুইজন, তাদের ছেলে মেয়েরাও কিন্তু আমাদের উদ্দেশ্যটা বুঝবেন যে আমরা তাদের ভালোবাসি, কারণ তারাই আমাদের ঐক্যের প্রতীক। তারা তাদের বঙ্গবন্ধুর রক্ত তারা বহন করেন, বঙ্গবন্ধু আমাদের বাংলাদেশ দিয়েছেন, তাই না? আমাদের ভালোবাসা থেকে তাদের প্রতি সমালোচনা থাকবে, কিন্তু যদি ঘৃণা থেকে সমালোচনা হয় সেটা কিন্তু মোশতাকের উত্তরাধিকাররা করে থাকে, সেটা কিন্তু আমরা মূল ধারার কেউ করি না। আমি দেখেছি যে গত 2 বছর প্রচুর সমালোচনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ রেহানার বিরুদ্ধে, আরো হয়েছে, কিন্তু আওয়ামী লীগের যারা প্রকৃত কর্মী সমর্থক তারা কিন্তু সবাই ভালোবাসা থেকে সমালোচনাটা করেছেন একেবারে পরিপূর্ণভাবে। পরিবারে আমরা যেমন পিতামাতাকে সমালোচনা করি, আমরা যারা সন্তানকে সমালোচনা করি, সেইভাবে সমালোচনা করেছে, সেটা এক ধরনের সমালোচনা। আবার স্বাধীনতা বিরোধী, মৌলবাদ, জঙ্গি, হেফাজত, জামাত, এরা যে শেখ হাসিনাকে, শেখ রেহানাকে, জয় পুতুল, ববি, ওনাদের যে গালিটা দেন সেটা কিন্তু ঘৃণা থেকে উৎসারিত। ওই জায়গাটা যদি আপনি বুঝতে পারেন, সেটা বোঝার যদি দক্ষতা আপনার থাকে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কাদেরকে আপনি কোন পর্যায়ে সমালোচনা করবেন, যেটা আমরা আসলে লাল বদরদের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, যে সব লাল বদরকে পেছনে লেগে তারা যে এখন মুক্তিযুদ্ধের পক্ষে কার্যক্রম চালাচ্ছে সেই কার্যক্রমকে ব্যাহত করা, এইটা ঠিক সুবিবেচনা প্রসূত বলে আমি মনে করি না। আমার কথা হলো, যদি আপনি ওয়াচডগ হিসাবে কাজ করতে চান, ভবিষ্যতে অতি দ্রুত কিন্তু শেখ হাসিনা সরকার হোক, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার হোক, এরা কিন্তু দ্রুত কিন্তু বাংলাদেশে আবির্ভূত হবে, আপনার চিন্তা থেকেও দ্রুত হবে। তখন তারা যাতে ভুল না করেন আবার যেন মোশতাক, ওয়াকার, এদেরকে আবার সেনাবাহিনী প্রধান, মানে বড় বড় মন্ত্রিত্বের পোস্ট, যেখানে তারা আবার এই বঙ্গবন্ধু পরিবারের পরবর্তী সদস্য শেখ হাসিনা বলুন, শেখ রেহানা বলুন, যারা আমাদের নেতৃত্ব দিবেন, তাদেরকে যাতে আবার উৎখাত বা খুন করা এই জায়গায় জড়িত না হতে পারে, সেই জায়গায় ওয়াচডগ হিসাবে যদি কাজ করেন, সেটা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য ভালো হবে। কিন্তু গণহারে যদি সবাইকে আপনি আসতে বাধা দেন, সেটা সুবিবেচনা প্রসূত।